দর্শক, খেলার সময়ের বিস্তারিত জানিয়ে দেবো আমি মাকসুম আলম খান। এবারে দেখে নেব শিরোনাম। এশিয়া কাপে টানা খেলার ধকলে বাংলাদেশ। ভারত ম্যাচ শেষ না হতেই ভাবতে হচ্ছে পাকিস্তান নিয়ে। ফাইনাল নিশ্চিত করতে কাল মুখোমুখি হবে সালমান বাহিনীর। কাউন্সিলর ইস্যুতে নির্বাচন আরও প্রশ্নবিদ্ধ করল বিসিবি। আপত্তি জমা দেওয়ার দিনে বোর্ডে নেই কমিশনের কেউ। 30টি ক্লাব ও সংস্থার আপত্তিপত্র জমা। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে 29 সেপ্টেম্বর শুরু জাতীয় দলের ক্যাম্প। মৌসুম শুরু হলেও এখনও ছুটিতে কাবরেরা। দল গোছানো নিয়ে প্রশ্ন। এবং সাফ চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ পাকিস্তান উত্তাপ। অনূর্ধ্ব 17 সেমিফাইনালে কাল ফ্যালকনসের মুখোমুখি হবে লাল সবুজ। জয় পেতে দৃঢ় প্রতিজ্ঞ ছোটন বাহিনী। ভারতের বিপক্ষে 41 রানে হেরেছে বাংলাদেশ। দুবাইয়ে আছেন রিপোর্টার সাব্বির মিথুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন কামরুল হাসান। প্রথমেই সরাসরি সাব্বিরের কাছে যাব সেখানকার বিস্তারিত জানতে। যখন ইভেন্টে ভারতের বিপক্ষে খেলবেন তখন আসলে হারটা খুব বেশি কষ্ট দেওয়ার কথা নয়, কারণ টি-20 ক্রিকেটে ভারত নিজেকে যে স্থানে নিয়ে গেছে তার আশেপাশে সমসাময়িক কোনো দল আপাতত এশিয়াতে আছে কিনা সে বিষয়ে একটা বড় প্রশ্ন থাকবে। তবে আক্ষেপ যেটা বাড়াতে পারে আপনার তা হচ্ছে বোলারদের যে এফোর্টটা, বোলাররা প্রথম ইনিংসে যে ধরনের কামব্যাকটা করেছিল সেখান থেকে ভারতের মতন একটা দলকে যখন আপনি 168 রানে আটকে রাখবেন এবং সেই রানটা তারা করতে পারবেন না যখন আপনার দলের ওপেনিং ব্যাটসম্যান 69-এর মতন রান করবে, অর্থাৎ দলের ওপেনিং ব্যাটসম্যান যে রানটা করেছে তার সমান রান বাকি 10 জন ব্যাটারও করতে পারেনি এবং ইভেন্চুয়ালি আপনি 168 ম্যাচ 41 রানের মতো বড় ব্যবধানে হারবেন, এটা আসলে একটা বড় আক্ষেপ যোগাবে। এবং সেই আক্ষেপের মতনই একটা পারফরমেন্স আমরা বাংলাদেশি ব্যাটারদের কাছ থেকে দেখেছি। লিটন কুমার দাসের অনুপস্থিতিতে যখন তরুণদের দায়িত্ব নেওয়ার কথা ছিল তখন কেউ দায়িত্ব নিতে পারেনি। তাওহিদ হৃদয় 15 ইনিংস পরে 50 পাওয়ার পরে তিনি আজকে আবার তার ব্যাক টু ফর্ম, অর্থাৎ তার যে ব্যাট প্যাচের মধ্যে ছিলেন সেই ব্যাট প্যাচের মধ্যে আবারও তিনি ফিরে গিয়েছেন। বড় ম্যাচে তার দায়িত্ব নেয়ার দায়িত্বশীল ইনিংস খেলার মতন আমরা কোনো কিছু দেখিনি। শামীম পাটোয়ারি গোল্ডেন ডাকে ফিরেছেন, জাকির আলী রান আউটে ফিরেছেন। যে মিডল অর্ডারটাকে হচ্ছে সব থেকে বেশি শক্তির মনে করা হচ্ছিল সেই মিডল অর্ডার কিন্তু প্রয়োজনের সময় কলাপস করলো এবং তাতে বাংলাদেশ দল একটা বড় হারের সম্মুখীন হলো। এবং এখন বাংলাদেশের সামনে একটাই ম্যাচ, অলিখিত সেমিফাইনাল, ডু অর ডাই ম্যাচে মাত্র 18 ঘন্টার ব্যবধানে আপনি পাকিস্তানের বিপক্ষে সেই মাঠে নামবেন। এবং আজকে যখন আপনার সামনে একটা ব্যাটিং উইকেট ছিল, অর্থাৎ দুবাইয়ের 4 নম্বর উইকেটটাকে মনে করা হয় ব্যাটারদের জন্য অনেক ভালো, তবে আপনি যখন আসলে ভারতীয় জুজুর মাঝখানে পড়বেন, অর্থাৎ আপনি মনের ভেতরে আসলে ভয় থাকবে। আমরা বাংলাদেশি ব্যাটারদের দেখেছি জাসপ্রীত বুমরাহকে খেলতেই পারেনি এবং অন্যান্য বোলার যারা রয়েছেন তাদের অ্যাগেনস্টে আসলে স্ট্রাগল করেছেন, তখন আসলে সেই জুজুটাই আসলে আপনাকে ভোগাবে। এবং আমরা যখন আজকে ম্যাচে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিল যে বাংলাদেশকে বিশ্বাস করতে হবে তারা ভারতকে হারাতে পারে কিনা। বাংলাদেশ দলই হয়তো বিশ্বাস করতে পারেনি কিংবা তারা হয়তো আসলে ওইভাবে চিন্তাও করেনি, কারণ পাকিস্তানের বিপক্ষে একটা ম্যাচ রয়েছে এবং সেখানে তারা চাচ্ছে যে পাকিস্তানকে হারিয়ে তারা হয়তো পরের রাউন্ডে যাবে বা ফাইনালে উঠবে। তবে এখন আসলে আপাতত আপনার সামনে জয় ভিন্ন কোনো রাস্তা খোলা নেই, কারণ আজকে নেট রানের হিসেবে আপনি যে পরিমাণ পিছনে পড়ে গেলেন তাতে পাকিস্তানকে অবশ্যই আপনাকে হারাতে হবে। এবং পাকিস্তানের বিপক্ষে সবশেষ বাইল্যাটারাল সিরিজে হয়তো আপনি জিতেছেন, তবে পাকিস্তান সবশেষ ম্যাচে শ্রীলঙ্কাকে যেভাবে হারিয়েছে তাতে পাকিস্তানের বিপক্ষে কাজটা সহজ হবে না। তবে টাইগার ভক্তদের জন্য যেটা আসার খবর সেটা হচ্ছে লিটন কুমার দাস কালকে খেলবেন এবং বাংলাদেশ হয়তো তাদের সবথেকে শক্তিশালী দলটাই পাবে এবং সেটা বাংলাদেশকে হয়তো বুস্ট আপ করবে। তবে সবকিছু মিলিয়ে যদি বলি যে আজকে বাংলাদেশি ব্যাটাররা এই পিচে যখন চেজিং করাটা খুব ইজি, সেখানে আসলে আপনি 169 রান করতে পারলেন না, সেটা আসলে বড় একটা হতাশার বিষয়। এবং টিম ম্যানেজমেন্ট হয়তো উত্তর দিবে যে বাংলাদেশি ব্যাটাররা কেন এইভাবে কলাপস করলো, বা ওপেনিং ব্যাটার 69 রানের ইনিংস খেলার পরে যদিও বা 4টা ক্যাচ মিস ছিল তারপরও আসলে বাকি ব্যাটাররা কেন পারলেন না বা তাদের পরিকল্পনাটা কি ছিল। দুবাই থেকে আপাতত আমাদের কাছে এই ছিল সবশেষ খবর। আপনি দেখতে পাচ্ছেন দর্শকরা বেড়ে যাচ্ছে হতাশা নিয়ে, ভারতীয় দর্শকদের মুখে হাসি, তারা হয়তো বাংলাদেশ কি যাবে ফাইনালে। তবে আপাতত আমি চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে আসলে বড় পর্দায় খেলা দেখেছেন দর্শকরা, সেখান থেকে আমরা জানতে পারবো ঢাকায় দর্শকদের অবস্থা। এশিয়া কাপ 2025-এর সিজন 4-এর যে ম্যাচটি, সেই ম্যাচের আজকে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মহসিন হল, এই হলের যে মাঠ সেই মাঠে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে ছাত্র সংসদ, সদ্য নির্বাচিত যে সংসদ, সেই সংসদের পক্ষ থেকেই কিন্তু আসলে এইখানে এই ম্যাচটি আয়োজন করা হয়। এই ম্যাচটি আয়োজন করা হয়, আপনারা নিশ্চয়ই আমার
পেছনে আসলে দেখতেই পাচ্ছেন ম্যাচ শেষ হয়ে গিয়েছে, কিন্তু আসলে এই যারা অবস্থান করছেন তারা কিন্তু বাংলাদেশের যে ক্রিকেটের জন্য যে উচ্ছ্বাস, তাদের মধ্যে কিন্তু সেই উচ্ছ্বাস কিন্তু রয়েছে। যদিও আজকের ম্যাচ হেরে যাওয়ায় কিন্তু তাদের মধ্যে কিছুটা হতাশাও কাজ করছে। আমরা এই পর্যায়ে আসলে একজনের সঙ্গে একটু কথা বলবো। আজকে তো আসলে বাংলাদেশ হেরে গেল, তো আসলে বাংলাদেশের কাছে আসলে কি প্রত্যাশা থাকছে আগামী? এখন এখানে কোনো সমীকরণ মিলানোর কিছু নেই, না এরকমও না। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ হেরে গিয়েছে, বাট নেক্সট ম্যাচ আমরা চাচ্ছি তারা বেটার খেলুক, তারা জিতুক। আজকে যেমন আপনি দেখেছেন যে ইন্ডিয়ার ব্যাটিংয়ের সময় অভিষেক কিভাবে হার্ড হিটিং করেছে, অথচ বাংলাদেশের পক্ষ থেকে কি সাইফ বেশি কিন্তু করতে পারে নাই কিছু। সে চেষ্টা করেছে অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, উই অল অ্যাপ্রিসিয়েট দ্যাট। অ্যান্ড বাকি ব্যাটসম্যানরা যা করেছে তার চাইতে মুস্তাফিজ কিন্তু দেখেন জাকির আলী চাইতে মুস্তাফিজের রান কিন্তু বেশি। সো এই জায়গায় আমাদের ব্যাটসম্যান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন একজন ভক্ত বলা যায় আসলে বাংলাদেশ ক্রিকেট প্রেমী, আর তিনি আসলে তার প্রত্যাশার কথা জানাচ্ছিলেন। তো এই ছিল আসলে আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। নিশ্চয়ই বাংলাদেশ দল যদি এই ম্যাচটা জিতে যেত, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে চিত্রটা অন্যরকম হতো। এখন যেমন শুনশান নীরবতা দেখা যাচ্ছে, ম্যাচ শেষে দর্শকরা যারা বিগ স্ক্রিনে খেলা দেখেন তাদের তেমন ভিড় নেই, তবে বাংলাদেশ ম্যাচটা জিতে গেলে আসলে সেখানে চিত্রটা অন্যরকম হতো। আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কামরুল হাসান, তার আগে দুবাই থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সাব্বির মিথুন। আমরা এশিয়া কাপের আরও খবর জানবো। এশিয়া কাপে টানা খেলার ধকল নিতে হচ্ছে বাংলাদেশকে। পরপর 2 দিনে 2 ম্যাচ, ভারত ম্যাচ শেষ না হতেই এখন ভাবতে হচ্ছে পাকিস্তানকে নিয়ে। ফাইনাল নিশ্চিতের মিশনে বৃহস্পতিবার মেন ইন গ্রিনের মুখোমুখি হবে টাইগাররা। দুবাইয়ে এই ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। ক্রিকেটের একেবারে নতুন দর্শকেরও না জানার কথা নয় যে বাংলাদেশ দলের নিকনেম টাইগার, কিন্তু 7 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শাহিন শাহ আফ্রিদি কেন যেন সেটা জানেনই না, নাকি তাচ্ছিল্যের স্বরেই বলেছেন কথাটা, তা তিনিই বলতে পারবেন। এর আগে 25 টি-20তে মুখোমুখি হয়ে পাকিস্তানকে মাত্র 5 বার হারাতে পেরেছে বাংলাদেশ। এশিয়া কাপে 15 দেখায় মাত্র 2 জয়। সার্বিক পরিসংখ্যানে পাকিস্তানিরা এগিয়ে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। 2024 থেকে এ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে 8 ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ, যার মধ্যে জয় হার সমান 4টি করে। 2 ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার পাশাপাশি আছে হোমে টি-20 সিরিজ জয়। সাম্প্রতিক এই পরিসংখ্যান মনে করেই কিনা পরে সুর নরম করেন শাহিন। বাংলাদেশ ভালো দল, ভালো ক্রিকেট খেলছে, ওদের একেবারেই সুযোগ দেয়া যাবে না। শুরুর ধাক্কাটা আমাদেরই দিতে হবে, ভালো ক্রিকেট খেলতে হবে, ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই ভালো করতে হবে, অন্য কিছু ভাবছি না। আমাদের সমস্ত চিন্তা বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা ঘিরে। এই পেসার নিজেও নেই সেরা ছন্দে, নতুন বলে পাকিস্তানকে উইকেট এনে দিতে পারছেন না নিয়মিত। প্রতিপক্ষের ব্যাটারদের কাছে এখন আর আতঙ্ক নন তিনি, যদিও নিজের ফর্ম নিয়ে নাকি মোটেও উদ্বিগ্ন নন শাহিন। চিন্তিত নন অফ ফর্মে থাকা সতীর্থদের নিয়েও। আপনি আমাকে বাদ দিতে চান? আমি পাকিস্তানের জন্য জীবন দিতেও প্রস্তুত। আবার আপনারা হারিসের কথা বলছেন, সে তো লাহোরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিল। ব্যাপারটা তো এমন নয় যে সে ব্যাটিং পারে না। সাইমের ক্ষেত্রে একই কথা বলবো, ব্যাটিং এ ভালো করছে না, বোলিং তো করছে। সুপার 4-এ বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা 2 দলের জন্যই অঘোষিত সেমিফাইনাল। আসর জুড়ে স্বাচ্ছন্দ্যে খেলতে না পারা পাকিস্তান এখনো শিরোপার স্বপ্নে বিভোর। वार्म अप किया अपनी बैटिंग से। আমরা এখানে ফাইনাল জিততে এসেছি, এশিয়া কাপের শিরোপা জেতার লক্ষ্য নিয়েই এসেছি। रिदम दिखा रहे हैं तो अब ये जो 2 তবে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের বিপক্ষে সেরাটা দিতে মুখিয়ে আছে টাইগাররাও। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে না থাকলেও মাস্ট উইন গেমে নিয়মিত ক্যাপ্টেন লিটন দাসকে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। মাকসুম আলম খান, সময় সংবাদ। ইনজুরির কারণে আসলে লিটন দাসকে নিয়ে একটা সংশয়ের জায়গা রয়েছেই। তবে কিছুক্ষণ আগে দুবাই থেকে রিপোর্টার সাব্বির মিথুন যেমনটা জানাচ্ছিলেন যে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে হয়তো লিটন দাসকে একাদশেই দেখা যাবে। আমরা ক্রিকেটের আরও খবর জানবো। একের পর এক কার্যক্রমে প্রশ্নবিদ্ধ হচ্ছে বিসিবির নির্বাচন কমিশন। কাউন্সিলর তালিকার আপত্তি জমা দেওয়ার নির্ধারিত দিনেও কমিশনের কাউকেই দেখা যায়নি বিসিবি কার্যালয়ে। তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ক্লাব কর্মকর্তারা। কোনো ক্লাবকে কাউন্সিলর তালিকা থেকে বাদ দেওয়ার এখতিয়ার কমিশনের নেই বলে দাবি করেছেন তারা। বুধবার মোট 30টি ক্লাব ও সংস্থা আপত্তিপত্র জমা দিয়েছে। শুনানির রায় পক্ষে না আসলে আইনি লড়াইয়ে যেতে চান ইফতেখার রহমান মিঠু।
দিন যত গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের উত্তাপ বাড়ছে। তবে এই নির্বাচনে যারা থাকবেন গুরুত্বপূর্ণ ভূমিকায়, সেই নির্বাচন কমিশনের কার্যক্রম এখন প্রশ্নের মুখে। বিসিবি পরিচালকদের বোর্ড সভায় কাউন্সিলরশিপের অনুমোদন পাওয়া 15টি ক্লাবকে বাদ দিয়েই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে বিতর্কের জন্ম দেয় নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করলেও এখনও প্রকাশ্যে আসেনি নির্বাচন কমিশনের কেউ। তবে কি এবারের বিসিবি নির্বাচনে অদৃশ্য ভূমিকায় থাকবে নির্বাচন কমিশন? বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই চলছে একের পর এক নাটকীয়তা। সময়সীমা অতিক্রম করার পর নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই খসড়া ভোটার তালিকার উপর আপত্তিপত্র জমা দেওয়ার সময় ছিল বুধবার বিকেল 5টা। শেষ সময়ে তড়িঘড়ি করে আপত্তিপত্র জমা দিয়েছে 30টি ক্লাব ও সংস্থা। ভোটার তালিকায় নাম না থাকা ভাইকিংস ক্রিকেট একাডেমির কাউন্সিলর থেকে বাদ পড়ায় আপত্তিপত্র জমা দিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার মিঠু। গঠনতন্ত্র অনুযায়ী 15 ক্লাবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় তাদের কাউন্সিলরশিপ বাদ দেওয়ার কারণ দেখছেন না তিনি। কনস্টিটিউশন অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইখানে কোনো মতেই এই ক্লাবগুলিকে বাদ দিতে পারেন না, সুতরাং এই ক্লজে আসে না আনটিল ইউ আর প্রুভেন গিলটি। হ্যাঁ, প্রথম কথা, আনটিল ইউ আর প্রুভেন গিলটি আপনি কাউকে পেনালাইজ করতে পারেন না। আপত্তিপত্রের উপর ভিত্তি করে বৃহস্পতিবার হবে শুনানি। নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন ইফতেখার মিঠু। শুনানির রায় পক্ষে না আসলে লিগ্যাল অ্যাকশন নেওয়ার কথা জানান তিনি। আমার লাইফে আমি তো বলেছি 40 বছরে আমি এটা দেখিনি। এবার যা হচ্ছে ডেফিনেটলি এর পরে পদক্ষেপ, লিগ্যাল পদক্ষেপ নিতেই হবে আমাদের। হ্যাঁ, একটা অন্যায়কে তো স্বীকার করে নিতে পারি না। আমরা জানি যে আমরা অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন উই আর কারেক্ট। এদিকে নাখালপাড়া ক্রিকেটার্সের হয়ে আপত্তিপত্র জমা দিয়েছেন লোকমান হোসেন ভুইয়া। কোনো ক্লাবকে কাউন্সিলর থেকে বাদ দেওয়ার এখতিয়ার কমিশনের নেই বলে দাবি করেছেন তিনি। বোর্ডে এখনই যা হচ্ছে সম্পূর্ণ নিয়মের বাইরে হচ্ছে, এর এখতিয়ার নাই। আমি লয়ারের সাথে কথা বলেছি, তারা বলছে না, এই ধরনের ক্লজ আমাদের ক্রিকেট বোর্ডের কোনো গঠনতন্ত্রে নাই। কিভাবে দিয়েছে এরা ওনারাই জানে। তফসিল অনুযায়ী 6 অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। নারী ক্রিকেটের খবর। বাঁহাতি ব্যাটারের বিপক্ষে বল করা নিয়ে আপত্তি নয়, বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশকে রান রেটে এগিয়ে রাখতে চেয়েছিলেন জান্নাতুল ফেরদৌস সুমনা। তাই তো পাকিস্তানের বিপক্ষে খরুচে ও শারীরিকভাবে ফিট না থাকায় ইনিংসের শেষ দিকে বোলিংয়ে অনীহা দেখিয়েছিলেন এই স্পিনার। এদিকে বিশ্বকাপের স্কোয়াড থেকে কোচের বাদ দেওয়ার ব্যাখ্যাকে অপমানজনক বলে মন্তব্য করেছেন সুমনা। জান্নাতুল ফেরদৌস সুমনা ক্রিকেটে অস্ট্রেলিয়ায় থিতু না হয়ে লাল সবুজ জার্সির টানে দেশে ফিরেছিলেন তিনি। সেই সুমনাকে ছাড়াই নারী বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা সমালোচনার জন্ম দেয়। স্বপ্নের বিশ্বকাপে খেলার সুযোগ হারালেও বুকে পাথর চেপে তা মেনে নিয়েছিলেন এই ডানহাতি স্পিনার। তবে আপত্তি বাধে দেশ ছাড়ার আগে নারী দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে, যেখানে হেড কোচের সুমনাকে বাদ দেওয়ার ব্যাখ্যায় পেশাদারিত্ব ছিল না বলে মনে করেন এই ক্রিকেটার। You helping to your team to qualify and then হচ্ছে আপনাকে এই ধরনের ব্লেম নিতে হচ্ছে, which is not fair. I don't want to take this kind of blame. That's not nice. আর উনি যেভাবে বললো যে আমি বোলিং করতে পারি না, that's also not sounds good. মানে আপনি কিভাবে পাবলিকলি এভাবে বলতে পারেন? এত বছর কি আমি বোলিং করে আসিনি? At least we deserve some respect. They're not respecting us. How come we expecting back? মানে ওরা কিভাবে রেসপেক্ট আশা করে? বাংলাদেশকে বিশ্বকাপের মূল পর্বে তোলার পেছনে বড় ভূমিকা ছিল সুমনার। বিশ্বকাপ বাছাইয়ে 5 ম্যাচে 9 উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার ছিলেন এই স্পিনার। মূল পর্বের জন্য পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে রান রেটে এগিয়ে থাকা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের। সেই চিন্তা থেকেই খরচে থাকায় বোলিংয়ে আসতে অনীহা ছিল সুমনার। ফিজিক্যালি আমি একটু অলরাইট ছিলাম না, এটা অলরেডি সবাই জানে আমাদের টিমে। ফিজিও অ্যান্ড এভরিথিং, আই টুক মেডিসিন বিকজ অফ ইট, অ্যান্টিবায়োটিক ছিল বা কিছু। দ্যাটস দ্য রিজন ইট ক্যান বি হ্যাপেন। আই ক্যান নট ফিল 100% বাট নট কন্ট্রোল, ফ্যাটিক হয়ে যায় অনেক সময়। আমি সেদিন ভালো বল করছিলাম না এবং কন্ট্রোল বলার ছিলাম না। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে বলারগুলো ভালো বল করছে তাদেরকে কন্টিনিউ করলে তখন 35 ওভার থেকে আমরা 39 বা 40 ওভারে নিয়ে যেতে পারলে হয়তো আমাদের একটা হেলদি রান রেটে আমরা একটু আগিয়ে থাকবো। আই ওয়াজ নট থিঙ্কিং ফর মাই সেলফ, মানে আমি সেলফিশলি চিন্তা করিনি। আই ওয়াজ থিঙ্কিং ফর মাই কান্ট্রি। গেল ঢাকা প্রিমিয়ার লিগে 8 ম্যাচে 21 উইকেট এবং বিসিএল এ 3 ম্যাচে 14 উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন সুমনা। বিশ্বকাপের মঞ্চে সুযোগ না পেলেও নিজেকে প্রস্তুত রাখতে চান তিনি।
জীবন চলে যাবে, এই ছোট্ট জিনিস নিয়ে আটকায় থাকবে না। তারপরেও আমার কাছে মনে হয় যে মানুষ হিসাবে ইন্টিগ্রিটি, মোরালিটি অ্যান্ড ভ্যালুজ ইজ ভেরি ইম্পর্টেন্ট এনি ফিল্ড এনিওয়ার। সো আমার কাছে মানে আমি চাই আমি যেভাবে নিজে চেষ্টা করি যে এই জিনিসগুলো মেনটেন করার জন্য, আমার কাছে মনে হয় যে তাদেরও উচিত, প্লাস হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত। দলে সুযোগ না পেলেও বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়েছেন জান্নাতুল সুমনা। ভালো কিছুই হবে এইটুকুই আশা রাখি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এবারে জানাবো ফুটবলের খবর। হংকং এর বিপক্ষে ম্যাচ সামনে রেখে 29 সেপ্টেম্বর শুরু হবে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। তবে ঘরোয়া মৌসুম শুরু হলেও এখনও ছুটি কাটিয়ে দেশে ফেরেননি হেড কোচ হাভিয়ার কাবরেরা। ক্যাম্প শুরুর 3 দিন আগে বাংলাদেশে এসে দল গোছানো শুরু করবেন এই স্প্যানিশ কোচ। এদিকে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেতে পারেন জায়ান আহমেদ ও কিউবা মিচেল। হংকং ম্যাচের টিকিট বিক্রিতে কোনো সমস্যা হলে বাফুফেকে 10 লাখ টাকা জরিমানা দেবে অনলাইনে টিকিট বিক্রির দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান কুইকেট। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের ডু অর ডাই ম্যাচ। ঘরের মাটিতে হতে যাওয়া এই ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট চাই লাল সবুজদের। এরই মধ্যে ঘরোয়া মৌসুম শুরু হওয়ায় হংকং ম্যাচের দল গোছানো নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল জাতীয় দলের হেড কোচ হাভিয়ার কাবরেরার। তবে এখনও ছুটিতে স্প্যানিয়ার্ড, তাহলে কোন মানদণ্ডে হংকং ম্যাচের জন্য ফুটবলারদের দলে ডাকবেন কাবরেরা? অলমোস্ট সব প্লেয়ারই কিন্তু ফেডারেশন কাপে পার্টিসিপেট করেছে যারা কল পাচ্ছে। আপনারা যদি মনে করেন যে এই সময়টুকুর মধ্যে আপনারা নতুন কোনো প্লেয়ার নেবেন, সেটা আপনাদের মনে হতে পারে, কিন্তু কোচের প্ল্যানে কিন্তু আছে আগের এটাই। কিন্তু আমরা দেখেছি লাস্ট সময়ও কিন্তু আপনার যারা জয়েন করেন শেষ পর্যন্ত কিন্তু সেই প্লেয়ারদেরকে নিয়েই আমরা কিন্তু ক্যাম্পটা আমাদের শেষ হয়েছে। 29 সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এর 3 দিন আগে দেশে আসবেন কাবরেরা। 6 ও 7 তারিখে ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে হামজা দেওয়ান চৌধুরী ও সমিত সোমের। 29 তারিখে ম্যাচ এটা দেখার পরে আমাদেরকে প্লেয়ারদের ডাকার। আর ফামিদুলের যেটা ব্যাপারটা হচ্ছে হয়তো 26-27 তারিখ ওর একটা আছে, তারপরে জানা যাবে। ম্যাচ শেষ করে ওরা হয়তো 5 তারিখে উঠবে, 6 তারিখে হামজা নামবে, 7 তারিখে সমিত নামবে। হংকংয়ের বিপক্ষে প্রাথমিক একাদশের সুযোগ পেতে পারেন জায়ান কিউবার সহ অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ে আলো ছড়ানো বেশ কয়েকজন তরুণ ফুটবলার। জায়ান কিউবারা এলে দলে সুস্থ প্রতিযোগিতা বাড়বে বলে মনে করেন লাল সবুজ অধিনায়ক জামাল ভুঁইয়া। কম্পিটিশন বাড়বে না, ওইখানে আছে ঈসা ফয়সাল আছে, সাদুদ্দিন আছে, তারপরে এখন যদি জায়ান যদি ঢুকবে তাহলে কম্পিটিশন বাড়বে। তো এটা টিমের জন্য ভালো, তার প্রত্যেক পজিশনে ওইখানে 2-3টা প্লেয়ার আছে যেটা স্টার্টিং 11 খেলতে পারবে। জায়ান কিউবা যারাই আছে, আরও অনেকের প্লেয়ার যাদেরকে আমরা দেখেছি, মোর্শেদ আছে, অনেক প্লেয়ারই যারা আপকামিং আসতেছে। আমার মনে হয় সবার নজরে আছে। বেস্ট পসিবিলিটি টিমটাই কোচ নিয়ে কাজ করবে। এদিকে হংকংয়ের বিপক্ষে ম্যাচের টিকিট নিয়ে কোনো সমস্যা হলে বাফুফেকে 10 লাখ টাকা জরিমানা দেবে টিকিট বিক্রিকারী প্রতিষ্ঠান কুইকেট। 28 সেপ্টেম্বর থেকে অনলাইনে পাওয়া যাবে টিকিট। আমরা আশা করছি যে 28 তারিখে আমরা লঞ্চ করব টিকিটটা। 28 তারিখ টাইমটা এখন আমরা জানি না। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 17 সাফের খবর। শিরোপার মঞ্চে যেতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের ভালো পারফরমেন্স যোগাচ্ছে আত্মবিশ্বাস। তবে প্রতিপক্ষ নিয়ে বেশ সাবধানী অবস্থানে লাল সবুজ, কারণ দল হিসেবে পাকিস্তানও বেশ শক্তিশালী। তারপরও সেরাটা দিয়ে জয় তুলে নেয়ার প্রত্যয়। কলম্বোয় ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার বেলা 3:30টায়। বয়সভিত্তিক পর্যায়ে বরাবরই ভালো ফুটবল খেলে বাংলাদেশ। ব্যবধানটা কেবল তৈরি হয় জাতীয় দলের বেলায়। চলমান অনূর্ধ্ব 17 সাফ চ্যাম্পিয়নশিপও হচ্ছে না ব্যতিক্রম। নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে বেশ প্রভাব বিস্তার করে খেলেই শীর্ষ 4-এর লড়াইয়ে লাল সবুজ। গ্রুপ পর্বে যেমন পারফর্ম করেছে ছোটন বাহিনী, তাতে ফাইনাল নিয়ে স্বপ্নবাজ হওয়াই যায়। তবে প্রতিপক্ষ পাকিস্তানকে হালকাভাবে নিলে হবে চরম ভুল। গ্রুপ রানার্স আপ হয়ে ওরা সেমিফাইনালে এলেও বাংলাদেশকে টেক্কা দেওয়ার মতো আছে যথেষ্ট সামর্থ্য। আত্মবিশ্বাস থাকলেও তাই যথেষ্ট সাবধানী হেড কোচ। প্রস্তুতি, পরিকল্পনা এবং আমাদের আত্মবিশ্বাস ভালো ছেলেদের। তো আশা করি যে আমরা জয়ের জন্য মাঠে নামবো এবং জয়লাভ করে মাঠে ফিরব। 2 জয় 1 হারে ভারতের সঙ্গী হয়ে শীর্ষ 4-এ পাকিস্তান। তার চেয়েও বড় বিষয়, বাংলাদেশের চেয়ে শারীরিকভাবে ওরা বেশ এগিয়ে। তাই বডি কন্ট্যাক্টে না গিয়ে টেকনিক্যাল বিষয়গুলোতে বেশি মনোযোগী লাল সবুজ। প্রতিপক্ষকে নিয়ে হয়েছে যথেষ্ট গবেষণা, যার প্রতিফলন মাঠেই দিতে চান অধিনায়ক। সেট পিস এবং ট্রানজিশনে তারা
ভালো। তো আমরা মাঝমাঠ দখল করে আমরা খেলতে চাই এবং আমরা হলো হাই প্রেস করব এবং আমরা অ্যাটাকিং করব, দ্রুত গতির অ্যাটাকিং আমরা করব। পাকিস্তানের উইকনেস স্ট্রেংথ সব কিছু নিয়ে আমরা কাজ করতেছি। তো আমরাও জানি আমাদের কি করতে হবে। ইনশাল্লাহ আমরা আগামীকালকে দেশবাসীর প্রত্যাশা পূরণে আমরা মাঠে নামবো। এই আসরে বাংলাদেশ সবশেষ শিরোপা জিতেছিল 7 বছর আগে পেনাল্টি শুটআউটে পাকিস্তানকে হারিয়েই। গেল 2 আসরে বাংলাদেশের টানা 2টি শিরোপা জয়ের স্বপ্ন চুরি হয় ভারতের কাছে হেরে। এস এম ইকবাল, সময় সংবাদ। আবারও ক্রিকেট, বারবার নির্দেশ অমান্য করায় ইউএসএ ক্রিকেট বোর্ডের উপর নিষেধাজ্ঞা দিল আইসিসি। যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের প্রশাসনিক কাঠামো গঠন না করা, নির্বাচন নির্ধারিত সময়ে আয়োজন না করায় এবার আইসিসির সদস্য পদ স্থগিত করা হলো। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই বিষয়টি নিশ্চিত করে আইসিসি। ক্রিকেট বোর্ডের উপর নিষেধাজ্ঞা দেওয়া হলেও আইসিসির সব ধরনের ইভেন্ট ও অলিম্পিকেও অংশগ্রহণ করতে পারবে ইউএসএ ক্রিকেট দল। গেল কয়েক বছর ধরে মার্কিন মুলুকে ক্রিকেটের প্রচার ও প্রসারে তোড়জোড় চালায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টি-20 বিশ্বকাপ আয়োজন করে তাক লাগিয়ে দেয় ইউএসএ। মূলত ক্রিকেটের বাজার ধরতেই দেশটিতে ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হয়। তবে ব্যাট বলের লড়াইকে দেশটিতে জনপ্রিয় করতে গিয়ে এবার বড় এক বিপদে পড়ল যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। বেশ কিছুদিন ধরেই আইসিসির নিয়ম অমান্য করে চলেছে দেশটির ক্রিকেট বোর্ড, যে কারণে গেল 1 বছর ধরে আইসিসি যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের উপর গভীরভাবে পর্যালোচনা করে। গেল বছর ইউএসএসি তাদের প্রশাসনিক কাঠামো গড়ে তুলতেও ব্যর্থ হয়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড গেল জুলাইয়ে আইসিসির সাধারণ বার্ষিক সভায় অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের নির্দেশ দেয়। 3 মাস সময় বেঁধে দেওয়া হয় দেশটির বোর্ডকে। সেসব বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেই নির্দেশও অমান্য করে ইউএসএসি, যে কারণে এবার কঠোর অবস্থানে আইসিসি। বারবার আইসিসির নির্দেশনা অমান্য করায় এবার দেশটির ক্রিকেট বোর্ডকে শাস্তি দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাষ্ট্র আইসিসির আদেশ না মানায় এবার দেশটির সদস্য পদ স্থগিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ইউএসএসিকে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর এই শাস্তির বিষয়টি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিবৃতিতে আইসিসি উল্লেখ করে এটি দুঃখজনক হলেও একটি প্রয়োজনীয় পদক্ষেপ। এতে ক্রিকেটের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা পাবে। তবে খেলোয়াড়দের ওপর ও এই খেলার ওপর কোনোভাবে নেতিবাচক প্রভাব যাতে না পড়ে তা নিশ্চিত করা তাদের প্রধান লক্ষ্য। যদিও ক্রিকেট বোর্ডের ওপর স্থগিতাদেশ দেয়ায় তাদের প্রশাসনিক বিষয় কে দেখভাল করবে তা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে নিষেধাজ্ঞা দেয়া হলেও আইসিসির সব ইভেন্টে অংশ নিতে পারবে দেশটি। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেখানে খেলতে বাধা নেই যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের। স্বাগতিক হিসেবে 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও অংশ নিতে পারবে ইউএসএ। এদিকে যুক্তরাষ্ট্র ক্রিকেটের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিতে আইসিসি ম্যানেজমেন্টের সহায়তায় গঠিত নরমালাইজেশন কমিটি কাজ করবে। সদস্যপদ পুনর্বহালের জন্য কি পদক্ষেপ নিতে হবে তা নির্ধারণ করবে এই কমিটি। ইউএসএসির অগ্রগতিও পর্যবেক্ষণ করবে নরমালাইজেশন কমিটি। তাজিন খন্দকার, সময় সংবাদ। ঘরের মাঠে ফেরার স্বপ্ন আবারও ভেঙে গেল বার্সেলোনার। প্রশাসনিক অনুমতি না পাওয়ায় আগামী রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটাও ক্যাম্প নুতে খেলতে পারবে না কাতালুনিয়ানরা। কদিন আগে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ম্যাচের জন্য চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর এবার লা লিগার ম্যাচ আয়োজনেও অনুমতি পেল না বার্সা কর্তৃপক্ষ। অপূর্ব সুন্দর এক ফুটবল অ্যারেনা, পৃথিবীর অন্যতম সুন্দর একটি ভেন্যু হিসেবেই এর পরিচিতি বিশ্বজুড়ে। নো ক্যাম্প ক্লাব বার্সেলোনার হোম ভেন্যু। 1957 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 2 দফায় এর সংস্কার কাজ করেছে কাতালুনিয়ান কর্তৃপক্ষ। 1982 সালে একবার আর 2023 সালে আরেকবার। কিন্তু দ্বিতীয় দফার এই সংস্কার কাজ হাতে নিয়েই যেন সবচেয়ে বড় ভুল করে ফেলেছে বার্সা ম্যানেজমেন্ট। কারণ সেই 2023-এ শুরু হওয়া সংস্কার যে শেষ হয়নি এখনো। 2025-এর সেপ্টেম্বর শেষ হয়ে অক্টোবর চলে এলেও কবে নাগাদ এই স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত হবে তা বলতে পারছে না লাপোর্তা প্রশাসন। কয়েক দফায় কাজ শেষ করার দাবি করলেও বারবারই ভিন্ন ভিন্ন কারণে সংস্কার কাজকে পাশমার্ক দেয়নি স্থানীয় প্রশাসন, যে কারণে নিজেদের ঘরের মাঠে আজও প্রাপ্ত ক্লাব বার্সেলোনা। চলতি মৌসুম শুরুর আগে জানানো হয়েছিল স্থানীয় প্রশাসনের চাহিদা মোতাবেক এন্ট্রি পয়েন্টের নিরাপত্তা ব্যবস্থার কাজ শেষ হলেই ম্যাচ আয়োজনের অনুমতি পাবে বার্সেলোনা। কিন্তু মৌসুম শুরু হয়ে 6 ম্যাচ শেষ হয়ে গেলেও এখনও আগের অবস্থাতেই পড়ে আছে নো ক্যাম্প।
আগামী রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটা নিজেদের হোম ভেন্যুতে খেলতে প্রাণান্তকর চেষ্টা করেছিল বার্সেলোনা কর্তৃপক্ষ। পুরো কাজ শেষ না হলেও ২৭,০০০ দর্শক ধারণ ক্ষমতা নিয়েই ফিরতে চেয়েছিলেন তারা, কিন্তু এবারও বাধা হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনা সিটি কাউন্সিল। সেই একই নিরাপত্তা ঘাটতির কারণে মাঠ ব্যবহারের লাইসেন্স দিতে অস্বীকৃতি জানিয়েছেন তারা। কাউন্সিলের দাবি, মাঠের এক্সিট, সিঁড়ি, ট্রাফিক সাইন এবং যানবাহনের প্রবেশ পথে কাঠামোগত ত্রুটি রয়ে গেছে, যা এখনও ঠিক করা হয়নি। সমস্যাগুলো ছোট এবং দ্রুত সমাধানযোগ্য হলেও বার্সেলোনাকে কোনো অবস্থাতেই আগেভাগে অনুমতি দিতে রাজি নয় কাউন্সিল। আর যে কারণে হাজার চেষ্টা করেও রোববারের ম্যাচটা তাদের খেলতে হবে স্টাদিও অলিম্পিক লুইস কোম্পানিতে। এই ঘটনায় বেশ মর্মাহত বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ড দ্রুততম সময়ের মধ্যে ন্যু ক্যাম্পে ম্যাচ ফেরানোর প্রতিশ্রুতি দিলেন সমর্থকদের। আমরা উয়েফার নিয়ম মেনেই সব কাজ করেছি, কিন্তু তারপরেও কেন যেন বারবার কাউন্সিল আমাদের ফিরিয়ে দিচ্ছে। তারা যে চাহিদা দিয়েছে আমরা সেগুলো পূরণ করেছি। চেয়েছিলাম এ রোববারের ম্যাচ দিয়েই ফিরবো, কিন্তু সেটা হচ্ছে না। সমর্থকদের কাছে আমি কথা দিচ্ছি আমরা দ্রুতই ন্যু ক্যাম্পে ফিরবো। শুধু লা লিগা নয়, বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ ভেন্যুও বদলে গেছে এই ঝামেলায়। 1 অক্টোবর পিএসজির বিপক্ষে নিজেদের হোম ম্যাচটাও মনজুইকে খেলতে হবে বার্সেলোনাকে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। হাঁটুতে চোট পেয়ে আবারও মাঠের বাইরে ছিটকে গেলেন বার্সেলোনা তারকা পাবলো গাভি। চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনার হয়ে খেলেছেন 2টি ম্যাচ। এরপরই গেল আগস্টে অনুশীলনের সময় চোট পান ডান হাঁটুতে। তখন থেকেই মাঠের বাইরে আছেন 21 বছর বয়সী এই মিডফিল্ডার। সময় আরও দীর্ঘায়িত হলো বার্সা বিবৃতি দেওয়ার পর। চোটের কারণে তাকে 4-5 মাস মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে ক্লাবটি। হাঁটুর ইনজুরি সারাতে সার্জারি করাতে হবে গাভিকে, যা হাঁটুর অবস্থাকে আগের রূপে ফেরাতে সাহায্য করবে। এই প্রক্রিয়ায় সময় লাগতে পারে 4 থেকে 5 মাস। আগের মৌসুমেও এসিএল চোটের কারণে 11 মাস মাঠের বাইরে কাটাতে হয়েছে এই তারকাকে। সেই হাঁটুতেই চোট পেয়ে আবারও মাঠের বাইরে পাবলো পায়েস গাভি। দীর্ঘ 9 বছর পর বগুড়ায় আবার চালু করা হয়েছে জাতীয় ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে থাকা সুইমিং পুল। বুধবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সুইমিং পুলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় জেলার সাঁতারুদের মধ্যে সুইমিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক। বিগত বিএনপি সরকারের সময় 2002 সালের 21 নভেম্বর সুইমিং পুলটির উদ্বোধন করা হয়। 2004 সালে এই পুলে জাতীয় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ওই সময় আসরে 6 শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। এরপর রাজনৈতিক প্রতিহিংসায় অবহেলায় পড়ে থাকা এই পুলের কার্যক্রম 2017 সাল থেকে বন্ধ হয়ে যায়। সম্প্রতি 25 লাখ টাকা ব্যয়ে সংস্কারের পর চালু করা হলো এই সুইমিং পুলটি। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এশিয়া কাপে টানা খেলার ধকলে বাংলাদেশ। ভারত ম্যাচ শেষ হতে না হতেই ভাবতে হচ্ছে পাকিস্তানকে নিয়ে। ফাইনাল নিশ্চিত করতে বৃহস্পতিবার মুখোমুখি হবে সালমান বাহিনীর। এবং কাউন্সিলর ইস্যুতে নির্বাচন আরও প্রশ্নবিদ্ধ করল বিসিবি। আপত্তি জমা দেওয়ার দিনে বোর্ডে নেই কমিশনের কেউ। 30টি ক্লাব ও সংস্থার আপত্তিপত্র জমা। এই ছিল খেলার সময়ে। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।